আগের পর্বে তোমাদের দেখিয়েছি মেট্রো করে কি করে এসে পৌঁছালাম পিকে এবং সুলতানের মতন সিনেমার শুটিং স্পট আগ্রাসান কি বাউলিতে। সেখান থেকে এসে পৌঁছালাম এই জান্তার মান্তারে। এই পুরো জায়গার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, ওপরে আই বাটন, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। জান্তার মান্তারের সামনে থেকে কিন্তু এই অটো কাকু অটোতে উঠেছিলাম পরবর্তী গন্তব্যস্থলে যাওয়ার জন্য। अभी इंदिरा गेट बंद है। इंडिया गेट सुना हो, बंधन में गया नहीं हो, अभी आपके सामने चल रहा है। ठीक है चलिए। যাওয়ার কথা ছিল ইন্ডিয়া গেট, কিন্তু চলে আসলাম হুমায়ুন টোমে, কারণ ইন্ডিয়া গেটে এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছে, সেই কারণে সাধারণের প্রবেশ আপাতত বন্ধ রয়েছে। কালকে আমি দেখতে পারবো, তাই কাল আমি ওখানে যাব, বাকি ডিটেলসটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে এসেছি হুমায়ুন টোমে, চলো সেটা তোমাদের দেখাই। অটো কাকু আমাদের এই জায়গায় নামিয়ে দিয়েছে। এইখান পর্যন্ত অর্থাৎ জান্তার মান্তার থেকে হুমায়ুন টোপ পর্যন্ত কিন্তু আসতে আমাদের ভাড়া লেগেছে 100 টাকা। অবশ্যই কিন্তু দরদাম করে নেবে। আমরা অটোতে কিন্তু 3 জন ছিলাম। এই হচ্ছে হুমায়ুন টোম বা হুমায়ুন কা মাকবারা। চলো ভেতর দিকে প্রবেশ করা যাক। এবারে আসি টিকিট কাটার ব্যাপারে। অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু টিকিট কাটতে পারো। অনলাইনে কিন্তু এখানে স্ক্যানার আছে, বারকোডে স্ক্যান করে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো, সেক্ষেত্রে কিন্তু টাকাটা কম লাগে। ইন্ডিয়ানদের জন্য 35 টাকা ক্যাশলেস এবং ক্যাশ দিয়ে কিন্তু 40 টাকা। ফরেনারদের জন্য কিন্তু 600 টাকা ক্যাশ দিয়ে এবং ক্যাশলেস হচ্ছে কিন্তু 550 টাকা, এবং টোকেন দেবে, সেটা যদি হারায় তাহলে কিন্তু 100 টাকা তার জন্য ডিপোজিট নিয়ে নেবে। এই হচ্ছে টোকেনটা, দেখতে পাচ্ছ। এই টোকেন পাঞ্চ করেই কিন্তু আমাদের ভেতরে ঢুকতে হবে, একদম মেট্রোর মতন সিস্টেম। সম্রাট বাবর এবং মোহর বেগমের পুত্র হল হুমায়ুন। 6 মার্চ 1508 সালে কাবুল, আফগানিস্তানে জন্মগ্রহণ করেছিলেন হুমায়ুন। 27 জানুয়ারি 1556 সালে মাত্র 47 বছর বয়সে দিল্লিতে তিনি দেহত্যাগ করেন। এই জায়গাটা পুরো এরিয়া হলো 27.4 হেক্টর। যদি বাফার জোনকে ধরা হয় তাহলে 53.21 হেক্টর জমির উপর কিন্তু দাঁড়িয়ে আছে এই পুরো ঐতিহাসিক স্থাপত্যটি। এই জায়গায় দেখতে পাচ্ছ দিক নির্দেশক আছে, অর্থাৎ কোন দিকে গেলে কি আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। সামনে হচ্ছে ঈশা খান টোম, তারপর এই দিকে কিন্তু হুমায়ুন টোম পরপর কিন্তু আছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম ইন্ডিকেটর থাকে, তাই আমাদের কিন্তু কোনো জায়গায় ঘুরে দেখতে অসুবিধা হয় না। প্রথমে কিন্তু আমরা যাব ডান দিকে, এই ঈশা খানের টোমের দিকে। চলো আগে ডান দিকে যাওয়া যাক। এই যে ঈশা খান টোমের যাওয়ার আগে একটা বিশাল বড় কিন্তু প্রবেশদ্বার আছে, দেখতে পাচ্ছ, এটা খুব বড়। এবং আরেকটা যেটা দেখার বিষয়, সাইড দিয়ে কিন্তু এরকম স্লাইডিং এর অপশন আছে, অর্থাৎ যারা সিঁড়ি দিয়ে উঠতে পারবে না তারা কিন্তু স্লাইড করে উপর দিকে উঠতে পারবে। এই অষ্টভুজাকৃতির স্মৃতিসৌধটি কিন্তু হুমায়ুনের স্মৃতিসৌধের ঠিক 20 বছর আগে তৈরি করা হয়েছিল। শেরশাহ সুরের দরবারে ঈশা খান নিউজি ছিলেন একজন সম্ভ্রান্ত ব্যক্তি বা নোবেলম্যান। এই যে পুরো জায়গাটা, এই অংশের মধ্যে তার সমাধি রয়েছে এবং একটি মসজিদ রয়েছে। এই দুটো জিনিসই কিন্তু তার জীবন দশায় তৈরি করা হয়েছিল। এই অষ্টভুজাকৃতির স্মৃতিসৌধটি মূলত লাল বেলে পাথর দিয়ে তৈরি এবং 1547 থেকে 1548 পর্যন্ত শেরশাহ সুরির রাজত্বকালেই কিন্তু এটি নির্মাণ করা হয়েছিল। এই স্মৃতিসৌধটাকে যদি একটু লক্ষ্য করা যায় তাহলে বোঝা যায় এটি লোধি স্থাপত্য শৈলীর মতন কিন্তু তৈরি করা হয়েছে। আরও একটা ব্যাপার, সেটা হলো একটা নিচু বেসের উপর কিন্তু এটা দাঁড়িয়ে আছে। আরও একটা জিনিস, এই যে পুরো সমাধি সৌধটা, তার মাঝখানের অংশে কিন্তু আসল সমাধি আছে এবং তার চারিদিক থেকে কিন্তু 3 দিকে দরজাযুক্ত একটা স্পেস বা বারান্দা কিন্তু আছে। মূল যে সমাধি সৌধটা আমরা দেখতে পাচ্ছি তার চারিদিকে কিন্তু এরকম পাথর দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং চারিদিকে খুব সুন্দর কিন্তু বাগান তৈরি করা হয়েছে। আরও একটা বিষয়, সমাধিটি মূলত ধূসর কোয়াটাইস দিয়ে নির্মিত এবং অলঙ্কারের জন্য লাল বেলে পাথর ব্যবহার করা হয়েছে।
রুক্ষ গাঁথনির উপর স্টুল প্লাস্টার ব্যবহার করা হয়েছে। দেয়ালের সাজসজ্জার জন্য বিভিন্ন রকম টাইলসও ব্যবহার করা হয়েছে। এই যে সমাধির সৌধটা সেটা দেখতে পাচ্ছ, এই যে প্রবেশ পথ সেটা কিন্তু 1 মিটার পর্যন্ত উঁচু মঞ্চের উপর দাঁড়িয়ে আছে। চলো এবার মূল সমাধির সৌধর ভেতরে কিন্তু প্রবেশ করছি আমরা। ওপরের অংশটা দেখো, তৎকালীন সময় কিন্তু উপরে আলো বা হেরিকেন ঝোলানোর জন্য কিন্তু একটা আংটাও রাখা আছে। মূল যে গম্বুজ তার মাঝখানে কিন্তু অবস্থান করছে এই ফুলটা, যেটা পার্সি নকশায় তৈরি করা হয়েছে এবং এর মধ্যে কিন্তু কোরআনের আয়াত লেখা রয়েছে। এই সমাধিকক্ষে মোট 6টা সমাধি রয়েছে, 2টো বড় এবং 4টে ছোট। মেঝে প্রশস্ত করার জন্য বেলে পাথরের স্ল্যাব ব্যবহার করা হয়েছে এবং ঈশা খান নিউজি সমাধিস্থলটি লাল বেলে পাথরের উপর মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। সম্ভবত এখানে 5টি নারী সমাধি আছে এবং 1টি পুরুষ সমাধি আছে। সব থেকে বড় সমাধিটি হচ্ছে ঈশা খানের সমাধি। বাইরের বারান্দা অংশ যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে দক্ষিণ এবং পশ্চিম দেয়াল ছাড়া অন্যান্য সব দেয়ালগুলিতে কিন্তু জালি আছে, অর্থাৎ জালিযুক্ত পর্দা রয়েছে যা খোলা থাকে। এর ফলে কিন্তু ভেতরে হাওয়া প্রবেশ করতে পারে। মূল যে ব্যারিকেড আছে তার ওইদিকে কিন্তু ছোট ছোট কক্ষের মতন অংশ আছে। খুব সম্ভবত ওগুলো আস্তাবল ছিল একটা সময়, তবে আমি ভুলও হতে পারি। এবারে একটা জিনিস তোমাদের দেখাই, দেখো এই যে অষ্টভুজাকৃতির স্মৃতিসৌধ, তার যদি একদম ওপরের অংশটা যদি লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবে নীল রং ব্যবহার করা হয়েছে। এগুলো সমস্ত কিন্তু তৎকালীন সময় ব্যবহার করা হয়েছিল। এই নীল রঙের স্টাইলস, লাল বেলে পাথর, এই সব কিছু দিয়ে কিন্তু এই স্মৃতিসৌধটিকে সাজানো হয়েছিল। এবং এই স্মৃতি যে সৌধ তার ঠিক পশ্চিম দিকে অবস্থিত কিন্তু আরও একটি ভবন। আস্তে আস্তে কিন্তু সেদিকেই যাব। ওই যে পশ্চিমের দিকে যে ভবনটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু হলো একটি মসজিদ। চলো সেই মসজিদের দিকে এবার যাওয়া যাক। এই মসজিদের প্রার্থনা কক্ষটি 3টে উপসাগরে বিভক্ত। মসজিদের কেন্দ্রীয় উপসাগরটি লাল বেলে পাথর দিয়ে তৈরি, পার্শ্ব উপসাগরগুলো ধূসর পাথর দিয়ে তৈরি। প্রতিটি উপসাগরে মসজিদে একটি 4 খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে, যার সীমানা সবুজ এবং নীল টাইলস দিয়ে সজ্জিত। কেন্দ্রীয় উপসাগরের কোণটি চূড়া দিয়ে সজ্জিত আছে। প্রত্যেকটা দরজা 3টি সমান আকারে খিলান রয়েছে। নীল এবং সবুজ স্টাইলে খিলানগুলো কিন্তু সীমানা, লাল পাথরের তৈরি ফ্রেমটি হচ্ছে কেন্দ্রীয় খিলান। পাশের যে খিলান বা দরজাগুলো আছে সেগুলো কিন্তু ধূসর পাথর দিয়ে তৈরি করা হয়েছে এবং স্টুর দিয়ে সজ্জিত আছে। মসজিদের সামনের অংশে কিন্তু একটি কুয়ো আছে, যেখানে কিন্তু জাল দিয়ে মুখটা আটকে দেওয়া হয়েছে এবং ভেতরে কিন্তু এখনো পর্যন্ত জল আছে। আমাদের মতন অসংখ্য পর্যটকেরা কিন্তু এই জায়গায় আসে এবং জায়গাটিকে দায়িত্ব নিয়ে ময়লা করে, এবং আমি রিকোয়েস্ট করি দয়া করে জায়গাটিকে ময়লা করবেন না, তাতে কিন্তু সৌন্দর্য এবং এই ভাস্কর্যগুলো নষ্ট হয়। যাই হোক, মসজিদের সামনে কুয়ো থাকার কারণ হলো মসজিদে ঢোকার পূর্বে কিন্তু হাত পা ধুয়ে তবে কিন্তু ভেতরে প্রবেশ করতে হয়। এই মসজিদটি 1 মিটার উঁচু প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে এবং মসজিদের আমি এই অংশটা এখন যাচ্ছি। এইখানে কিন্তু একটা গুপ্ত রাস্তার মতন আমি দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু সিঁড়ি আছে, অর্থাৎ এই সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে যাওয়ার ব্যবস্থা ছিল কোনো একটা সময়, তবে এখন সেই যাওয়ার রাস্তা বন্ধ। এবং আরও একটা কথা বলি, সেটা হচ্ছে এর অভ্যন্তরীণ সরল এবং মেঝে কেবলমাত্র প্লাস্টার দিয়ে কিন্তু করা হয়েছে এবং মসজিদের পাথরের খোদাই করা সমান আকারে 3টে মিহাব রয়েছে, যাতে কিন্তু ক্যালিগ্রাফি করা রয়েছে। উপরের অংশটা তোমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছ। আজকে যেই জায়গাগুলো তোমাদের দেখাচ্ছি, সাধারণত এই জায়গাগুলো কোনো ট্যুর এজেন্সি বা কোনো এখানে কন্ট্রাক্টর অনেক ট্যুর থাকে, তারা কিন্তু করায় না। সেক্ষেত্রে তোমরা কিন্তু নিজেরা আসতে পারো এবং নিজেরা কিভাবে আসবে সেই মেট্রোর রুটটা কিন্তু বলে দিচ্ছি, মেট্রো থেকে নেমে কিভাবে যাবে সেটাও বলে দিচ্ছি। আর সবথেকে বড় কথা, প্রতিটা জায়গা থেকে বেরিয়ে কিন্তু তোমরা অটো, বাস সব পেয়ে যাবে ট্রান্সপোর্টের জন্য। সুতরাং জাস্ট কোনো কিছু না ভেবে জায়গাগুলো লিস্ট করে বেরিয়ে পড়ো।
যেই রাস্তা আমরা ইন্ডিকেটর দেখেছিলাম সেই রাস্তায় কিন্তু আমরা ফিরে এলাম, ওই একই রাস্তা ধরে। ওই যে ওই বাঁ দিক দিয়ে কিন্তু আমরা এসেছিলাম, এখন আমরা এই দিকে অর্থাৎ ডান দিকে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। এই মুহূর্তে আমরা আছি ব্লু হালিমার উদ্যানের সামনে, অর্থাৎ পশ্চিম দিক থেকে যারা আমরা ওদিকে কমপ্লেক্সে যাচ্ছি বা প্রবেশ করছি তাদের জন্য কিন্তু এই যে দরজাটা আছে ব্লু হালিমার, এর ভেতর দিয়ে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। এই দরজার সম্পর্কে তেমন কোনো তথ্য আমার জানা নেই, তবে এই যে গেটটা সেই গেটটা কিন্তু দোতলা। চলো এবারে গেটের ভেতর দিয়ে কিন্তু আমরা পরবর্তী কমপ্লেক্সের দিকে এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ব্লু হালিমার গেট এনক্লোজার, যেটা 16 শতকের একটি বিশাল গেটওয়ে ব্লু হালিমার সমাধি বাগানের দিকে নিয়ে গিয়েছিল। এর সম্পর্কে খুব বেশি জানা যায়নি। এই গেটওয়ে সম্মুখভাগে চাউমফার্ট এবং টাইলস ওয়ার্কের অবশিষ্ট অংশ এখনও দেখা যায়। অলঙ্কৃত গম্বুজযুক্ত ছাউনি বাগানের প্রাচীরে উত্তর দিকে দুটো ব্রুজকে ঘিরে রেখেছে। বাগানের পশ্চিম দেওয়ালে 19 শতকের দর্শনার্থী প্রবেশ করার অনুমতি দেওয়ার জন্যই কিন্তু এটি লঙ্ঘন করা হয়েছিল। এই দেখো, এই হচ্ছে বিশাল বড় গেটওয়েটা। এই গেটওয়ে ভেতর থেকে কিন্তু আমরা এখন প্রবেশ করেছি কিন্তু এই মুহূর্তে দক্ষিণ এবং পশ্চিম প্রান্তে। এই অংশে কিন্তু দুটো জিনিস দেখার আছে, একটা হচ্ছে অফিসারওয়ালার সমাধি এবং মসজিদ। এখন কিন্তু আমরা সেদিকেই যাচ্ছি। এই যে তোমরা যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আফসারওয়ালার সমাধি, যা একজন অজানা ব্যক্তির নামে কিন্তু উৎসর্গ করা হয়েছে। তার ঠিক পাশেই কিন্তু আছে এই মসজিদটা। আফসারওয়ালার সমাধি নামটি এসেছে ফার্সি রোমান শব্দ থেকে আফসার, যার অর্থ হলো কর্মকর্তাওয়ালার সমাধি। তার আগে চলো তোমাদের এই মসজিদটা দেখিয়ে নিই, তারপর আমি ওই সমাধির দিকে আসছি। এই মসজিদটি খুব সম্ভবত 1560 থেকে 1567 সালের মধ্যে নির্মাণ করা হয়েছে। একদম আফসারওয়ালার সমাধির একদম পাশেই কিন্তু অবস্থান করছে এই মসজিদটি। একটু উঁচু প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু এই মসজিদটার অবস্থান। অন্যান্য মসজিদগুলোর মতন কিন্তু এই মসজিদেও 3টি খিলান আছে এবং লাল রঙের বেলে পাথর দিয়ে কিন্তু এই মসজিদটাকে তৈরি করা হয়েছে। এই যে অষ্টভুজাকৃতি আফসারওয়ালার সমাধি মসজিদের মতনই কিন্তু উঁচু প্ল্যাটফর্মে নির্মাণ করা হয়েছে। ধূসর কোয়ার্টার্স দিয়ে তৈরি, এছাড়া লাল বেলে পাথর এবং মার্বেল দিয়ে কিন্তু রেখাযুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে মুঘল দরবারে বেশ কয়েকজন আফসার নিযুক্ত ছিলেন, যার মধ্যে একজন নামধারীও ছিলেন, যিনি 1555 সালে হুমায়ুনের ভারতের প্রবর্তন এবং পুনরুদ্ধারের সময় তাকে সহায়তা করেছিলেন। খুব সম্ভবত এই আফসারওয়ালার সমাধিটিও তার। এখন আমরা দাঁড়িয়ে আছি সম্রাট হুমায়ুনের সমাধির বাগানে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে প্রধান প্রবেশদ্বারের সামনে। এই পশ্চিমী প্রবেশদ্বারটি 16 মিটার উঁচু। প্রতিটি পাশের কক্ষগুলিতে কেন্দ্রীয় প্যাসেজের পাশে এবং ওপর তলায় ছোট উঠোন রয়েছে। 6টি পাশযুক্ত নক্ষত্র মুঘলরা একটি শোভামধ্যময় মহাজাগতিক প্রতীক হিসাবে ব্যবহার করেছিলেন। এই ঐতিহ্যবাহী গেটের ভেতর দিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা প্রবেশ করতে চলেছি, যেটি অসাধারণ সুন্দর এবং যাকে আমরা অনেকেই বলে থাকি লাল তাজমহল। সেই লাল তাজমহল দেখার জন্য কিন্তু আমরা এখন ভেতরে প্রবেশ করতে চলেছি। হুমায়ুনের সমাধিকে বলা হয়ে থাকে লাল তাজমহল। তার কারণ হলো এই পুরো সমাধি সৌধটিকে বানাতে এত পরিমাণে লাল বেলে পাথর ব্যবহার করা হয়েছে এবং সাদা মার্বেল পাথরও ব্যবহার করা হয়েছে, যা কিন্তু সর্বপ্রথম এই জায়গাতেই ব্যবহার করা হয়েছিল। এবং ভারতবর্ষে সর্বপ্রথম কিন্তু এত বড় স্মৃতিসৌধ তৈরি করা হয়েছিল এইখানেই। অন্যান্য মুঘল স্থাপত্যের মতন এখানেও কিন্তু 4 বাঁক লক্ষ্য করা যায়।
চারবাগ হচ্ছে এটি পার্সিয়ান স্টাইল গার্ডেন বা ওয়াটার চেন, যেটার মাধ্যমে কিন্তু পুরো জায়গার সমগ্র এরিয়ায় কিন্তু জল দেওয়া হতো গাছে। এখানে কিন্তু সেই একই পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ ফোয়ারাও দেওয়া হয়েছে। এই ফোয়ারা কিন্তু আগেও ছিল এবং লাল যে অংশগুলো দেখতে পাচ্ছ, পূর্বে কিন্তু এই জায়গায় মার্বেল পাথর ছিল, তবে এখন এখানে লাল বেলে পাথর দেওয়া হয়েছে। চলো এবার আমরা কিন্তু আস্তে আস্তে হুমায়ুনের টোমের দিকে এগোতে থাকি। এই স্মৃতিসৌধটির মূল কাঠামো হচ্ছে লাল বেলে পাথর এবং সাদা মার্বেল পাথর ব্যবহার করা প্রথম। টেরেসের ছোট ছাউনিগুলো মূলত নীল চকচকে টাইলস দ্বারা আবৃত ছিল এবং সাদা মার্বেল পাথরের গম্বুজের উপরে পিতলের ফ্রিজারটি 6 মিটার পর্যন্ত কিন্তু উঁচু। হুমায়ুনের বিধবা স্ত্রী হামিদা বানু বেগম, যিনি আকবরের মা ছিলেন, তিনি কিন্তু তৈরি করেছিলেন এই স্মৃতিসৌধটি। তাজমহলেরও আগে এটি প্রায় 12,000 মিটার প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে, যেটি 47 মিটার উঁচু। এই সমাধিসৌধে কিন্তু দুটো স্তর আছে। প্রথম ভাগের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এরকম খপ খপ করে কিন্তু ঘর আছে, এখানে যাওয়া কিন্তু নিষেধ, তবে এর ভেতরে কিন্তু এদেরই রাজ পরিবারের প্রত্যেকেরই কিন্তু সমাধি আছে, যেটা তোমরা বাইরে থেকে দেখেই আশা করি বুঝতে পারছো। এবার চলো আমরা ওপরের অংশে, অর্থাৎ যেই স্থানে হুমায়ুনকে কবর দেওয়া হয়েছে সেই স্থানে আমরা যাব। সম্রাট হুমায়ুনের মৃত্যু হয় 1556 সালে 20 জানুয়ারি। তার দেহ প্রথমে দিল্লিতে তার রাজপ্রাসাদেই সমাহিত হয়েছিল। তার মৃত্যুর ঠিক 9 বছর পর তার বিধবা পত্নী হামিদা বানু বেগমের নির্দেশে 1565 সালে এই সমাধিসৌধটির কাজ শুরু হয় এবং কাজটি শেষ হয় 1572 সালে। 1571 সালে হুমায়ুনের সমাধিসৌধটির কাজ সমাপ্ত হলে আকবর কিন্তু নিজে এই স্থানে এসেছিলেন দেখতে। তৎকালীন সময় এই সমাধিসৌধটি নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় 15 লক্ষ টাকা, বর্তমানে যার মূল্য প্রায় অনেকই এসে দাঁড়াবে। বাইরের অংশে কিন্তু এরকম প্রচুর তোমরা কবর দেখতে পারবে। মুঘল শাসনের শেষ পর্বে 1857 সালে মহাবৃদ্ধের সময় শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ তার পুত্রকে নিয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন। পরে ক্যাপ্টেন হ্যাডসন তাকে বন্দি করে বিচারের পর তাকে নিগুণে নির্বাসিত করেছিলেন, কিন্তু সেই সময় মুঘল সাম্রাজ্যে অনেকেই ছিল, তাদের কিন্তু ইংরেজরা হত্যা করেছিল এবং হত্যা করার পর কিন্তু এই স্থানেই তাদেরকে কবর দেওয়া হয়। এই সমাধিসৌধ স্থানে কিন্তু 100টিরও বেশি কবর রয়েছে, যার নাম মুঘল ডরমেটরি নামেও কিন্তু পরিচিত। হুমায়ুনের সমাধিটি যমুনা নদীর তীরে অবস্থিত। তার কারণ হলো এই জায়গাটি ছিল দিল্লির সুফি নিজামুদ্দিন আলাউলিলার সমাধিস্থল নিজামুদ্দিন দরগার একদম কাছে। দিল্লির শাসকেরা এই সুফি সন্তকে অত্যন্ত সম্মান করতেন। এই বাসভবনটি চিল্লা নিজামুদ্দিন আলাউদ্দিন হুমায়ুনের সমাধিস্থানের ঠিক উত্তর পশ্চিম দিকে কিন্তু অবস্থিত। শান্ত জায়গা, প্লিজ এসো, তোমাদের ভালো লাগবে। দেখো এগুলো বেসিক্যালি সবই হেরিটেজ প্রপার্টি, সবই এসআই থেকে দেখাশোনা করে। দুর্দান্ত, এই টিকিট প্রাইসে এত সুন্দর জিনিস, মাস্ট ভিজিট। এই স্মৃতিসৌধের ওপরের অংশ থেকে কিন্তু খুব ভালো মতোই পার্সিয়ান স্টাইল গার্ডেন বা ওয়াটার চ্যানেলটা খুব ভালো মতোই কিন্তু দেখা যায় এবং বোঝা যায়। সেই বিস্তারিত আলোচনা কিন্তু আগের পর্বগুলিতেই করেছি, তাই এই পর্বে আর নতুন করে কিছু বলছি না। তবে যেটা বলার সেটা হচ্ছে এই যে হুমায়ুনের টোম, তার ঠিক দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত কিন্তু বারবার কবর। বারবার কবর হচ্ছে নাপিতের একটি কবর, যিনি কিনা হুমায়ুনের চুল দাড়ি কাটতেন এবং যথেষ্ট বিশ্বস্ত দাস ছিলেন। তো সেই কারণেই কিন্তু হুমায়ুনের খুব কাছাকাছি তাকে একটি সমাধিসৌধ করা হয়েছে এবং তাকে কিন্তু সেই স্থানেই রাখা হয়েছে। (1993 সালে এটিকে ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজের তকমায় কিন্তু আনা হয়েছে। এখন আমরা প্রবেশ করতে চলেছি প্রায় 500 বছর পুরানো হুমায়ুন টোবের ভেতরে। ওপরে যে অংশটা দেখতে পাচ্ছ ফুলের মতো কারুকাজ, এটাও কিন্তু পার্সিয়ান স্টাইলেই করা, যেটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর। এবারে চলো মূল যে হুমায়ুনের কবর আছে সেই কবরের কাছে আমরা যাই।
আমরা কিন্তু প্রবেশ করে গেছি মূল কক্ষে। এই কক্ষের ভেতরেই কিন্তু আছে হুমায়ুনের প্রধান কবর। এই যে ওপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু হুমায়ুনের কবর, এবং এর নিচের একদম অংশে কিন্তু যেখানে মাটিকে স্পর্শ করা আছে সেই স্থানে কিন্তু হুমায়ুনের মূল কবরটি আছে, এবং তার উপরেই কিন্তু এটিকে তৈরি করা হয়েছে। যাই হোক, হুমায়ুনের কবরের উপরে কিন্তু এরকম একটি ছোট্ট ঝাড় মতন অংশ আছে। তৎকালীন সময় তো বিদ্যুৎ ছিল না, তাই মোমবাতি ছিল ভরসা। হুমায়ুনের যে কক্ষে কবর দেওয়া আছে সেই কক্ষকে কেন্দ্র করে চারিদিকে কিন্তু 4টে ঘর আছে। সেই ঘরেই কিন্তু হুমায়ুনের যারা নিজের আত্মীয়, নিকটাত্মীয় আছে তাদের কিন্তু সেই স্থানে কবর দেওয়া হয়েছে। প্রত্যেকের যে কবর আছে তার নাম কিন্তু জানা যায়নি, তবে হ্যাঁ, তাদের নিজের পরিবার বর্গদের মধ্যেই কিন্তু এখানে কিন্তু কবর দেওয়া হয়েছে। বিশেষত হুমায়ুনের কাছাকাছি যে কবরগুলো আছে, প্রথম ঘরে দেখাচ্ছে এখানে তোমাদের 2টো কবর আছে, এবং মোটামুটি তার স্ট্রাকচার, ভেতরের কক্ষের স্ট্রাকচারও কিন্তু সমান। এই কক্ষে কিন্তু 3টি কবর আছে, এবং 3টেই কিন্তু নারীর কবর। একটি আছে হামিদা বানু বেগম, দারা শিকোহ, এবং আরেকটি কার আছে আমার ঠিক জানা নেই, তবে প্রতিটি কক্ষই কিন্তু একই রকমভাবে সাজানো এবং সুন্দর। হুমায়ুনের সমাধি কক্ষের পরে কিন্তু একটা প্যাসেজ আছে। সেই প্যাসেজে কিন্তু 2 ধারে এরকম মার্বেল পাথরকে ছোট ছোট করে কেটে জানলার মধ্যে দিয়ে কিন্তু আটকানো হয়েছে। তার পরের অংশে কিন্তু একটি ঘর আছে, সেই ঘরের মধ্যে কিন্তু পরিবার বর্গদের এরকম সমাধি রাখা হয়েছে, এবং প্রত্যেকটি ঘরে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে জানলার মধ্যে কিন্তু এরকম ছোট ছোট ছিদ্র করে জানলাগুলোকে করা হয়েছে, যাতে খুব সহজে কিন্তু হাওয়া প্রবেশ করতে পারে। এবং এগুলোই কিন্তু এই যে স্ট্রাকচারগুলো, এগুলো কিন্তু প্রায় প্রত্যেকটি মুঘল সাম্রাজ্যে কিন্তু স্ট্রাকচার আমরা লক্ষ্য করেছি। এবং এই কবরের উপর তোমরা দেখতে পাচ্ছ অ্যারাবিক ভাষায় কিন্তু অনেক কিছু লেখা আছে। কি লেখা আছে আমি জানি না, কার কবর সেটাও আমি জানি না, তবে নিশ্চয়ই পরিবারবর্গদেরই কবর এটি হবে। চলে এসেছি আমরা 4 নম্বর এবং শেষ ঘরের সামনে। এই শেষ ঘরে কিন্তু লাস্ট 3টে এরকম কবর আছে, তবে খুব সম্ভবত এই 3টি হচ্ছে কোনো নারীর কবর, তবে কার কবর আমি সত্যিই জানি না। তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও। এখন এই হুমায়ুনের কবর থেকে কিন্তু বেরিয়ে যাব। ওই পেছনে আরও একটা টোম আছে, কিন্তু ওটা আর গেলাম না, কারণ মার নিতে পারছে না, সে কারণে আমি আর গেলাম না। তো হুমায়ুন টোমটা অনেকটাই বড়। আশা করি তোমাদের এই জায়গাটা ভালো লেগেছে। কিভাবে আসতে হয় না হয় তোমাদের আমি পুরো ডিটেলসে দেখিয়েছি যতটা সম্ভব আমার পক্ষে। এর থেকেও ভবিষ্যতে চাইবো আরও বেটার করতে, যাতে তোমাদের কাছে আরও ডিটেলসে সব কিছু যায়। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যখনই সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই নতুন ভিডিও দেবো তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই।